ক্ষমতায় একবার যাওয়ার পর আমরা আর লজ্জা পাই না। আমরা কি কথা বলেছিলাম সেটা ভুলে যাই। ভুলতে আমাদের এক মুহূর্ত সময় লাগে না। এই বিএনপি তাদের ৩১ দফায় বলেছে, আপনারা যদি পারেন পড়বেন ৩১ দফা ২১ নম্বর দফাটা। সেখানে তারা বলেছে যে স্থানীয় সরকারের কোথাও তারা কোনো প্রশাসক নিয়োগ করবে না, কেবল দুটো কারণে করবে। একটা কারণ হলো যদি সে মারা যায় অথবা যদি সে দণ্ডপ্রাপ্ত হয় আদালত কর্তৃক, এছাড়া তারা কোনো প্রশাসক নিয়োগ করবে না। এই কথাটা আমাদেরকে ভোটের আগে আরেকবার মনে করাই দিছে। তারা যখন ইশতেহার ঘোষণা করে মনে করাই দিছে, এবং দায়িত্ব নেওয়ার পর প্রথমেই তারা এই আকামটা করছে যে সবগুলি সিটি কর্পোরেশনে দলীয় লোকজনকে এনে প্রশাসক বানাইছে। আগত তো ছিল একটা জিনিস যে প্রশাসক নিয়োগ করতে হলে সরকারি কর্মকর্তাকে নিয়োগ করবে, এইবার তারা দলীয় লোককে নিয়োগ করছে। লাভটা কি হলো? আপনারা তো কি কথা আপনি বলেছেন আর কি কথা আপনি এখন করছেন, তাহলে কোনটা আমরা মানবো? আগেরটা কি মুখ দিয়ে বলেন নাই, অন্য কোনো জায়গাতে বলছেন? ভাই এইগুলি এখন হয়েছে গিয়ে এই যে কথাটা আমরা বললাম কিছু যায় আসে না, কিন্তু যায় আসে না। ওই যে বলছেন উনি যে লজ্জা তো পায় না। এখন যদি আপনি সিদ্ধান্ত নেন যে আমি লজ্জা পাবো না, পৃথিবীর কোনো শক্তি নাই আপনাকে লজ্জা দেয় যে আমি যে কথাটা বলেছি সে কথাটা আমি করবো না। তারপর যদি সিদ্ধান্ত না, আপনাকে আমরা বললাম কি বললাম না, অথবা আমরা কি বললাম কোনো আসা যায় না। তাহলে তো বলবেন তাহলে ৫ বছর পরে কি হবে? আবার কি ভোট চাইতে আসবে না? তো ২০০৮-এ ইলেক্টেড হওয়ার পর হাসিনা ভোট চাইতে আসছিল আপনাদের কাছে? আসে নাই তো। তো না আসার পর তো আমরা জানি, ওনারা না আসার পর জানে। আমরা যারা পাবলিক আছে আমরাও টুকটাক জানি যে না আসলে পরে ২৪ আবার কি হয়। এখন দেখা যাক কোনটা কি হয়। আমরা আসলে এগুলি বলতে পারবো না ভাই। এগুলি বললে আবার অনেকে মাইন্ড করে, খুব দ্রুত ক্ষমতা গেলে না অল্পতে কিন্তু মাইন্ড করে ফেলায়, বলে এত কথা বলে কেন? ঠিক আছে, কথা না বলানোর বুদ্ধি আছে, নিয়ে এক জায়গায় ঢুকাই রাখবো যে কথা বলিস না। ওইটাও ভালো, ওইটাও একটা শান্তি। কিন্তু যদি ঢুকাই যায় না আমি একটা শান্তি পাবো যে আর কোনো ঝামেলা নাই, বলতেও হবে না, শুনতেও হবে না, বসে হয়েছি ভিতরে। এখন এই দিন আসতেছে, আমার ধারণা আসতেছে। কারণ আমার কাছে মনে হয়েছিল, আমি প্রথমে আমি সিনসিয়ারলি বলি, তারেক রহমান সাহেবকে দেখে আমার মনে হয়েছিল যে উনি বোধহয় কিছুটা বাইরের থেকে আসছেন, হয়তো এখানে যারা আছে ওনার যারা সঙ্গে দলের যারা আছেন এদেরকে হয়তো উনি প্রভাবিত করতে পারবেন। কিন্তু আনফর্চুনেট হলো ওনার সঙ্গে আমার দু একবার দেখা হয়েছে, তখন আমার কাছে মনে হয়েছিল যে বোধহয় প্রভাবিত করতে পারবেন। আমি ওনাকে বলেও ছিলাম, কিন্তু দেখলাম কি উল্টা, যারা এখানে আছে এরাই ওনাকে প্রভাবিত করতেছে, উনি প্রভাবিত করতে পারেন নাই। ওই যে দেখেন না একবার উনি দায়িত্ব নেওয়ার পরেই বললেন আমি সরকারি গাড়ি নিব না, সরকারি ড্রাইভার নিব না, সরকারি তেল নিব না বলছেন। আমি কিন্তু খুব খুশি হয়েছি কেন? যে এই যে সরকারি গাড়ি নেবেন না যে কয় টাকা বাঁচবে, তেল নেবেন না যে কয় টাকা বাঁচবে, এটা দিয়ে কি দেশের অর্থনীতি চেঞ্জ হয়ে যাবে? তা হবে না। উনি এটা করলেন কেন? আমি মনে করেছি যে উনি একটা উদাহরণ তৈরি করেছেন, সবাইকে বুঝিয়েছেন, ওনার মন্ত্রীদেরকে বলতে চেয়েছেন দেখেন আপনারা জনগণকে বোঝান, আপনাদের কাছ থেকে জনগণের কাছ থেকে আমরা কিছু নিতে আসি নাই, জনগণকে কিছু দিতে এসেছি। সুন্দর একটা উদাহরণ, কিন্তু ভালো লেগেছে। তারপরে কি হলো, ওনার এই উদাহরণকে ওনার কোনো মন্ত্রী গ্রহণ করেছেন? কোনো একজন মন্ত্রী, একজন মাত্র গ্রহণ করেছেন, কুমিল্লার এক ভদ্রলোক কি আমিনুর রশিদ ইয়াসিন বোধহয়, উনি একমাত্র বলেছেন যে উনি গাড়িটাই নেবেন না। আর কেউ গ্রহণ করেনি। কেন করেনি? তারা কি গরিব? আমি এরপরে ইন্টেনশনালি এই বসে ওই যে হলফনামার মধ্যে সম্পদের একটা হিসাব পাওয়া যায়, আমি হিসাব যারা সাবমিট করছি ওটাকে সত্য বলে বিবেচনা করেছি, করে দেখি সবচেয়ে গরিব হলো তারেক রহমান এদের মধ্যে, অন্যদের মধ্যে ওই হিসাব অনুযায়ী। এখন সবচেয়ে গরিব লোকটা বললো যে আমি সরকারি গাড়ি নিব না, দৈনিক 18 লিটার তেল নিব না, অমুক এগুলো আমি নিব না। আর যারা ধনী তারা বললো না। কেন বললো না? তাহলে আবার আমি চিন্তা করলাম, তাহলে প্রথম দিন যে বলছিল যে আমরা কোনো প্লট নিব না, ট্যাক্স ফ্রি গাড়ি নিব না, তখন তো সবাই রাজি হয়েছিল। হ্যাঁ, তখন রাজি হয়েছিল হুজুকে, এবং আমি নিশ্চিত সবাই হৃদয় ভেঙে চুরচুর হয়ে গেছে যে এই একটা সুযোগ আমাদের এই ভদ্রলোক সবার সামনে বলে আমাকে মিস করাই দিল। আমি জানি না পরে এটা কি হবে। এখন আমার ধারণা হচ্ছে যে উনি উনার মন্ত্রীদেরকে, উনি উনার দলের নেতাদেরকে মোটেই প্রভাবিত করতে পারেন না।